নমস্কার। মাধ্যমের অন্য একটি পডকাস্টে আপনাদের স্বাগত জানাই। আমাদের সাথে আজকে আছেন পশ্চিমবাংলার হিন্দু হৃদয় সম্রাট যাকে নামে জানা যায়, সেই কার্তিক মহারাজ। আজকে আমরা ওনার সাথে জানব যে আজ সাধু সন্ন্যাসী সমাজ বাংলাকে কিভাবে দেখছে, আর আসন্ন বিধানসভা ভোটের সময় সাধু সন্ন্যাসী সমাজ কি চাইছে বা কি ইচ্ছে আছে তাদের। আপনার অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার। আজকে মাধ্যম চ্যানেলের সমস্ত দর্শক শ্রোতাদের আন্তরিক শ্রদ্ধা। আজকে আপনি যেটা প্রশ্ন করেছেন খুব ভালো প্রশ্ন। সাধু সন্ন্যাসীরা আমাদের ভারতবর্ষের প্রাণ, আর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলেছেন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। গৈরিক বস্ত্র পরিহিত তারা শুধু সাধু নন, আমাদের ভারতবর্ষে বহু মানুষ আছেন যারা দৃষ্টির অন্তরালে রয়েছেন, ধ্যানমগ্ন রয়েছেন, যারা দেশ জাতি কল্যাণের জন্য নিবেদিত প্রাণ আছেন। সবাই চিন্তা করছেন যে আজকে ভারতবর্ষের যে অবস্থা, সেই অবস্থা থেকে ভারতবর্ষের যে চিরন্তন সাধনা, যে ধর্মই হচ্ছে ভারতবর্ষের প্রাণ, সেখান থেকে অনেক অনেক দূরে সরে পড়েছে। সেখান থেকে সাধু সন্ন্যাসীদের ভূমিকা নিঃসন্দেহে বড় ভূমিকা পালন করতে হবে। আর সেই জন্য মহাভারতে ব্যাসদেব ঊর্ধ্বভাবী হয়ে বলছেন যে তপ তপ তপ, তপস্যা ভিন্ন মুক্তি নেই। সেই তপস্যা সমস্ত শ্রেণীর মানুষকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। বিশেষ করে বাংলার বুকে বহু সাধু সন্ন্যাসী মঠ মন্দির আছে। স্কন যে বিখ্যাত, সারা পৃথিবী জুড়ে তার অনুগামী ভক্ত, তার প্রতিষ্ঠাতা কিন্তু বাঙালি একজন। রামকৃষ্ণ মিশন, তারও প্রতিষ্ঠাতা বাঙালি। ভারত সেবাশ্রম সংঘ, তারও প্রতিষ্ঠাতা বাঙালি। এবং স্বাধীনতার আন্দোলনের যে মুক্তি মন্ত্র বন্দে মাতরম, তারও ধ্বনি বাঙালি। আন্দামান সেলুলার জেলে, আমি আজকেই এগুলো বের করলাম, সেখানে 90% বাঙালি। তো বাংলার শিক্ষা দীক্ষায়, শিল্পে, সাহিত্যে, ধর্মক্ষেত্রে ঠাকুর রামকৃষ্ণ দেব, বিবেকানন্দ, আচার্য স্বামী প্রণবানন্দ, কমলাকান্ত, রামপ্রসাদ, বামাখ্যাপা, আলোয় আলোয়ময় হচ্ছে বাংলা। শিক্ষার ক্ষেত্রে এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সর্বাগ্রে, ঋষি বঙ্কিমচন্দ্র, তারপরে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর। সেই বাংলার এমন দুর্দিন। আজকে মধ্যপ্রদেশে রায়পুরে গিয়েছিলাম, সেখানে বাংলা থেকে গিয়েছি, বাঙালি বলে পরিচয় দিতেই লজ্জা লাগে, মাথা নিচু হয়ে যায়। কিছুদিন আগেও আমি ঝাড়খণ্ডের কিছু এলাকায় গিয়েছিলাম, সেখানেও পরিচয় দিতে লজ্জা লাগে যে শিক্ষাক্ষেত্রটা কোন জায়গায় গেছে। একজন যে শিক্ষার, যিনি মন্ত্রী শিক্ষার, যিনি এত তার কোয়ালিফিকেশন, তাকে দাঁড়িয়ে বলতে হচ্ছে যে আমি ব্রাহ্মণের ছেলে, আমি নরেন্দ্রপুরে পড়াশোনা করেছি, আমার এতগুলো দপ্তরের দায়িত্বে, আমাকে মুক্তি দিন।
লজ্জা লাগছে। সেই ক্ষেত্রে আমি সমস্ত সাধু সন্ন্যাসী, বিভিন্ন মঠ মন্দির, তাদেরকে আহ্বান জানিয়েছিলাম, যেটা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে 5 লক্ষ গীতা পাঠের মাধ্যম দিয়ে সারা পশ্চিমবঙ্গ থেকে বিভিন্ন মঠ মন্দির, সাধু সন্ন্যাসী, বৈষ্ণব, শৈব, শাক্ত সব একাকার হয়ে মাঠে এসেছিল। তার থেকে মনে হয়েছে যে না, একটা বিরাট জাগরণ আসছে, এবং প্রত্যেক সাধু সন্ন্যাসী যারা গুরু বৈষ্ণব তারা সব দীক্ষা দেন। তাদের শিষ্যদের অন্তত বলা যে পরিবর্তনের জন্য তারা আবেদন করুক, এবং সেই সঙ্গে কিছু নীতি নিয়মও পালন করা দরকার। আজকে আমাদের বিভিন্ন দেবদেবীদের নিয়ে যেসব নিন্দা সমালোচনা করছেন, তারপরে এইসব ভগবান রামকে নিয়ে, কৃষ্ণকে নিয়ে, এইগুলোর জন্য কিছু একটা প্রতিবাদ করা দরকার। যে আজকে অন্য ধর্ম সম্পর্কে, অন্য ধর্মের কোনো মহাপুরুষ সম্পর্কে এই কথা বললে তাদের সমস্ত সমাজ একতাবদ্ধ হয়ে তার প্রতিবাদ করেন। কিন্তু আমাদের মধ্যে সেটা নেই। তো আজকে সেই জিনিসটা এসেছে। কিন্তু আজকে কেউ কিছু বললে তার প্রতিবাদ হবে, আগামী দিনে আরও বড় আকারে হবে। আপনি যেহেতু ব্রিগেড গ্রাউন্ডের কথা বললেন, আপনারই ভাষণে আমি শুনেছিলাম ব্রিগেড গ্রাউন্ডে আপনি দাঁড়িয়ে বলেছিলেন বাংলা মা কাঁদছে। সত্যি কি মমতা ব্যানার্জির সরকারে বাংলা মা কাঁদছে? এটা মমতা ব্যানার্জির সরকারের থেকে নেই, তার আগের থেকে কান্না শুরু হয়েছে আর কি। হ্যাঁ, এখন কাঁদছে বেশি আর কি। তখনও কেঁদেছেন, যেটা আমাদের সব থেকে কান্না শুরু হয়েছে দেশ স্বাধীনতার পর, যখন লালকেল্লায় পতাকা তুলছেন। যারা বাংলার ভাগের জন্য দায়ী তারা একবারও বাংলার কথা উচ্চারণই করেনি। জওয়াহরলাল নেহরু ওখানে বক্তব্য রাখছেন, যারা 14 বছরের ভিটামাটি ছেড়ে যারা এসছেন, যারা স্বাধীনতার আন্দোলনে এত ফাঁসি কাষ্ঠ চুম্বন করেছেন, মুখের রক্ত ঢেলে দিয়েছেন, তাদের কথা উচ্চারণ করলেন না। শুরু হলো তখন থেকেই কান্না। এরপরে যে দলটি এলো ক্ষমতায়, সেই দলটার সময় চরম দণ্ডকারণ্য, মরিচঝাপির যে ঘটনা আমরা দেখলাম চোখের সামনে, অবর্ণনীয় অত্যাচার, এরা কখনোই বাংলার চিন্তা, বাঙালির চিন্তা করেন। ক্ষমতায় বসে তারা এত বছর রাজত্ব করলেন, শুরু হলো তখন থেকে বাংলার অধঃপতন। শিক্ষা দীক্ষা, শিল্পে, সাহিত্যে সব দিক থেকে চূড়ান্ত পর্যায়ে নামিয়ে দিয়েছেন সেই দলটি। এবং ধানতলা বানতলার ঘটনা, তারপরে সর্বশেষ যেটা আমাদের সাইবাড়ির ঘটনা, এই বিজন সেতু আপনারা এলেন, বিজন সেতুর উপরে জীবন্ত জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়েছিল। বাংলা মা তখন তো কাঁদছেন। আর এরপরেও যখন আমাদের একটা ভরসা হয়তো ছিল, কিন্তু এখন যা দেখছি ভয়াবহ পরিস্থিতি। আর আজকের এই আমলে আমাদের ধানতলা দেখলাম, এই আমলে আমাদের দেগঙ্গা দেখলাম, এর আমলে আমরা মালদার মথুরাবাড়ি, ধুলিয়ানের শামশেরগঞ্জ, মহেশতলা, বহু ঘটনা এই কয়েক বছরের মধ্যেই ঘটেছে, যেটা একতরফা হয়ে গেছে। পিতা পুত্রকে কুপিয়ে হত্যা করা। তখন তিনি প্রশাসনের প্রধান হিসাবে তার যা কর্তব্য ছিল তিনি সেটা করলেন না। হয়রাজ যখন আরেকটা জায়গায় কিছু ঘটনা ঘটে, যদিও আমরা এটাকে সাপোর্ট করি না রঘুনাথগঞ্জে, কিন্তু তখন তিনি দাঁড়িয়ে যেভাবে বলছেন এক পক্ষ নিয়ে, তো সেই ভূমিকাটা তিনি গ্রহণ করলেন না সেই সময় হিন্দুদের ক্ষেত্রে। সর্বোপরি শেষ যেটা হয়েছে, এটা আরও মারাত্মক অবস্থা। সমস্ত আমি বাংলার মানুষকে চিন্তা করতে বলে, একজন প্রশাসনের প্রধান হিসাবে 1 সেকেন্ড লাগবে, 12টা বাজিয়ে দেবে, এটা মারাত্মক শেষ পর্যায়ের চূড়ান্ত অবস্থায় শেষ ব্রেক মারার মতো অবস্থা। এই অবস্থায়
রাজনৈতিক দলমত নির্বিশেষে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলার স্বার্থে সমগ্র বাংলায় যারা বসবাস করছেন প্রত্যেককেই একতাবদ্ধ হয়ে আগামীতে এর একটা ব্যবস্থা করা দরকার। তাতে সাধু সন্ন্যাসীরাও নিশ্চুপ হয়ে থাকতে পারে না। কারণ সাধু সন্ন্যাসীরা যে ধ্যান জপ করবে, তার মন্দির করবে, কীর্তন করবে কোথায়? কীর্তন তো বাংলাদেশেও ছিল, বড় বড় সাধু সন্ন্যাসী ছিল। তাদের চলে আসতে হয়েছিল এই একটাই মাত্র কারণে, সংখ্যা তত্ত্বের কারণে, ধর্মের কারণে। এখানেও বিভিন্ন জায়গায় যে আজকে হচ্ছে, সেখানে আলপনা নিষেধ হয়ে যাচ্ছে, শঙ্খধ্বনি উলুধ্বনি বন্ধ হয়ে যাচ্ছে। 100টা হিন্দু ফ্যামিলির মধ্যে 10টা যে অন্য ধর্মের মানুষ থাকে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়, তারা আনন্দেই থাকবে, কখনো ভয় হবে না। কিন্তু আজকে 100টা মুসলিম সম্প্রদায়ের বাড়ির মধ্যে 10টা হিন্দু থাকতে পারবে না, সবসময় নিরাপত্তাহীনতার ভুগবে। তো এইটা একটা বাস্তব চিত্র যে তাদের যে ধর্মের যে শিক্ষা, সেই শিক্ষা অনুসারে আমাদের পশ্চিমবঙ্গের বিধায়ক যেটা বলেছেন, ঠিকই, তাদের ধর্ম এবং নীতি অনুসারে একজন মুসলিম হিসাবে পশ্চিমবঙ্গের একজন প্রথম শ্রেণীর নাগরিক কলকাতার, তিনি যেটা বলেছেন, তার ধর্মের শিক্ষা, তার ধর্ম যা কথা বলেছেন, তার অনুগামী হিসাবে তিনি ঠিক বলেছেন। তাকে ধন্যবাদ। সেই জন্যে আজকে চতুর্দিক থেকে বাংলা মায়ের তিনি এখন সর্বস্ব হারিয়ে বসেছেন সব দিক থেকে। এই অবস্থায় সবার হাতে হাত মিলিয়ে এই কাজে ব্রতী হওয়া দরকার। কিছুদিন আগে একটা ভাষণে দেখা গেল ফিরহাদ হাকিম বলছেন, পশ্চিমবাংলার মন্ত্রী, এত গুরুত্বপূর্ণ পদে আছেন উনি, ওনার একটা ভাষণ শোনা গেল যে যত দূর পর্যন্ত টুপি দেখা যাবে ওনার মনে তত শান্তি লাগবে। যত হিন্দু ভাইরা টুপি পরতে পারবে তাতে ওনার মনে শান্তি লাগবে। পাশাপাশি এই টিএমসি গভর্নমেন্টে আমরা দাঁড়িয়ে এটাও দেখেছি যে জয় শ্রীরাম বলাটা বা গেরুয়া বস্ত্র পরাটা একটা ক্রাইমের পরিণত হচ্ছে। এই যে ধার্মিক তুষ্টিকরণ বা এই ধার্মিক মেরুকরণটাকে আপনি কিভাবে দেখছেন? এটা তো আমাদের পশ্চিমবঙ্গের দেশ বিভাজনের পরে কিন্তু এই চিন্তাধারা মানুষের মধ্যে ছিল না। তখন আমরা যে সম্পর্ক, গ্রামের মানুষ চাচা বলেছি, চাচি বলেছি, সত্যপীরের সিন্নি খেয়েছি আমরা, পাশাপাশি বাড়িতে যাতায়াত করার ছিল বন্ধুত্বপূর্ণ। এটা কংগ্রেসের পিরিয়ডেও এতটা হয়নি, এবং বামফ্রন্টের পিরিয়ডে যদিও এতটা এই ব্যাপক আকার ধারণ করেনি, কিন্তু এখন এটা ব্যাপক আকার ধারণ করেছে। তার কারণটি হচ্ছে যে তার এক পেশে নীতির জন্য তিনি এমনভাবে ব্যবহার করলেন, ইমাম ভাতা দিয়ে একটা শুরু করলেন বিভাজন, তারপরে দুধেল গাই এটা দিয়ে শুরু হলো, তারপরে শুক্রবারের ঘটনায় ওটা অ্যাসেম্বলি এটা দিয়ে শুরু হলো, তারপরে বিভিন্ন জায়গায় স্কুলের সরস্বতী পুজো নিয়ে এই মহরমের জন্য বিসর্জন, এই সবগুলো করতে করতে এখন একটা শেষ পর্যায়ে, শেষ জায়গায় চলে এসেছে, যে জায়গায় দাঁড়িয়ে আজকে কলকাতার মহানাগরিক এই আহ্বান জানান, সেই জায়গায় দাঁড়িয়ে একজন বিধায়ক এই কথা বলেন। সেখান থেকে শিক্ষা নেবে পশ্চিমবঙ্গের মানুষ, শিক্ষা নেওয়া দরকার। এটা খালি ধর্ম জগতের ক্ষেত্রে নয়, এই ক্ষেত্রটা যেমন তৈরি হয়েছে আমাদের আজকে শিক্ষা দপ্তর, আজকে খাদ্য দপ্তর, আজকে স্বাস্থ্য দপ্তর কোন জায়গায় গেছে? সার্বিকভাবে সমস্ত দিক থেকে একদম ফেলিওর হয়ে গেছে। যারা চিন্তাশীল ব্যক্তি চিন্তা করবেন, যারা রাজনীতির ময়দানে আছেন তারাও চিন্তা করবেন। এই জন্যই কি আমাদের স্বাধীনতার আন্দোলনে বিনয় বাদল, যুবক ক্ষুদিরাম, এরা প্রাণ দিয়েছিল, তাদের আত্মাগুলো এখন খাচ্ছে। যে এমনতর স্বাধীনতার জন্য তো আমরা আত্মবলিদান দেইনি। তো তার জন্য এখনকার বর্তমান প্রজন্মের, বিশেষ করে যুব সম্প্রদায়,
তাদেরকে এগিয়ে আসতে হবে, সাধু সন্ন্যাসী তাদেরকেও এগিয়ে আসতে হবে, নাহলে কোথায় কীর্তন হবে, কোথায় মঠ মন্দির থাকবে? বাংলাদেশেও কীর্তন মঠ মন্দির ছিল, এখন ধীরে ধীরে সেখানে বন্ধ হতে চলেছে, বন্ধ হয়ে এমন পর্যায়ে নেমেছে যেখানে তো আজকে 27% ছিল, সেখানে এখন 5%-এর নিচে নেমে গেছে। ইন্দিরা গান্ধীর যুগে আমরা দেখেছি সাধু সন্ন্যাসীর ওপরই গুলি চালাতে প্রশাসনকে। সেই রকমই রাজনৈতিক প্রতিহিংসা আজ মমতা ব্যানার্জির সরকারে বাংলাতে দেখা যাচ্ছে। আজকেও যখন এই পডকাস্টটা রেকর্ড করছি তার কিছুক্ষণ আগে ভবানীপুর কনস্টিটিউয়েন্সিতে সাধু সন্ন্যাসীদের ওপরে হাত ওঠানো হয়েছে, তাদের সাথে তাদের অসম্মান করা হয়েছে টিএমসির ওয়ার্কারদের দ্বারা। তো এই রাজনীতিক পরিপ্রেক্ষিতে আজ টিএমসি কি হিন্দুদের ভুলে গেছে, বা হিন্দু সনাতন ধর্মর ভোট টিএমসির দরকার নেই এরকম মনে করছেন? কিভাবে রাজনৈতিক পরিকল্পনা এরা এমন একটা পরিকল্পনা নিয়েছে যে পরিকল্পনাতে এরা এই মুসলিম ভোটটাকে এরা ভেবেছে এটা আমাদের মানে ফিক্সড রয়ে গেছে, তার সঙ্গে কিছু ওই যে ভাতা দিয়ে যারা সাধারণত খেটে খাওয়া গরিব মানুষ তাদের ভোটটাকে করে ওরা একটা ঠিক করেছে যে আমরা এত পার্সেন্ট হিসাব করে এরা ঠিক সেইভাবেই করেছে। আর হিন্দুদের মধ্যে এরা বিভাজন তো আছেই আমাদের মধ্যে, কারণ প্রথমত সিপিএমের মতবাদী কিছু আছে, কংগ্রেসের মতবাদী কিছু আছে, তারপরে কিছু বিজেপি আছে, এগুলো সব ভাগ ভাগ হতে গিয়ে তারপরে হিন্দুরা, যেটা আমাদের হুমায়ুন কবির বলেছেন যে হিন্দুরা ভোটের দিনে পাঁঠার মাংস খেয়ে ঘুমায় কিংবা পান্তা ভাত খেয়ে, আমার একটা ভোটে কি হবে। এইভাবে শিক্ষিত হিন্দু এবং যারা ব্যবসায়ী হিন্দু তারা ভোট দেয় না, ভোট দিতে যায় না, এটা একটা বিরাট। ভাইরাজ মুসলিমরা 99% ভোট তারা দেয়। তো সেই অর্থে হুমায়ুনের এই বক্তব্য থেকে হিন্দুদের শিক্ষা নেওয়া উচিত। এবং আমরা দেখেছি যখন শ্রীহট্ট আসামের সঙ্গে যুক্ত হবে কি হবে না এর জন্য ভোটাভুটি হয়েছিল, মাত্র 15% ভোট জন্য সেখানে হেরে গেল, ওটা পাকিস্তানের সঙ্গে জয়েন হলো। 15% ভোটটা কি হলো, সে শিক্ষিত হিন্দু এবং ধনী হিন্দু ব্যবসায়ী হিন্দু তারা ভোট দিতে যায়, তার ফলে এই আমাদের হিন্দুদের মধ্যে এরকম 80% ভোট হয় সেটা খুব কম জায়গায়, সব 65 ম্যাক্সিমাম 65-70। এটা একটা কারণ, বড় কারণ। আর একটা কারণ এখানে এমন একটা গণতন্ত্র যেটা একটা শিক্ষিত একজন সেন্সেবল হিন্দু ভোট একটা প্যাটলার একই সেম ভ্যালু, এবং এখানে মদ দিয়ে মাংস দিয়ে ভোট পাওয়া যায়। এখানেও গণতন্ত্রের ক্ষেত্রে, যদিও গণতন্ত্র এই ক্ষেত্রেও একটা চিন্তার বিষয়, যারা চিন্তাশীল ব্যক্তি তাদের যে চিন্তা আর একজনের রিক্সাওয়ালা ভাই গরিব মানুষ খেটে খাওয়া তার চিন্তাধারা সমান মূল্য হয়ে যাচ্ছে, এই ক্ষেত্রেও একটা বিরাট ডিফিকাল্টি হয়ে রয়েছে। এই কারণটা কি দেখতে পারেন যে মুসলিম ভোটারদের মধ্যে বা মুসলিম ভোটারদের মধ্যে ঐক্যবদ্ধ ভাবটা আছে, হিন্দুদের মধ্যে ওই ঐক্যবদ্ধ ভাবে এটা একটা চিরকাল, এটা মুসলিম সমাজকেও এগিয়ে আসতে হবে। মুসলিম সমাজ সম্পর্কে যেটা ধারণা যে মুসলিম সমাজ স্বাধীনতার আগেও যেমন একতাবদ্ধ হয়েছে, যে তাদের মৌলবী এবং তাদের যারা নেত্রী যা আদেশ করেছেন সবাই এক হয়ে যাচ্ছেন, এই ক্ষেত্রে তাদের চিন্তা করা দরকার। সম্পর্কে একটা মানুষের মধ্যে ভুল ধারণা, মুসলিমরা একজোট হয়ে একতাবদ্ধ হয়ে ভোট দেয়, একজোট ভোটটায় যে রাজনীতির দলের কথা বলবে সেখানেই দেয়, এ সম্পর্কে তাদের চিন্তাশীল ব্যক্তি যে যারা আছে মুসলিম সমাজের মধ্যে বুদ্ধিজীবী
তাদেরকেও এগিয়ে আসা দরকার, নাহলে মুসলিম সমাজের সম্পর্কে একটা ভুল ধারণা হচ্ছে, ভুল বার্তা যাচ্ছে। জনতা পার্টির ম্যানিফেস্টো রিলিজ হয়েছে। ম্যানিফেস্টোর মধ্যে একটা বড় পয়েন্ট আছে ইউনিফর্ম সিভিল কোড। ভারতীয় জনতা পার্টি বলছে বাংলাতে যদি সরকার হতে পারে তাহলে ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসবে। ইউনিফর্ম সিভিল কোড কে বাঙালিরা কিভাবে দেখবে? বাঙালিরা কি এই না, এটা কথাটাকে তো স্বাগত করবে? এটা তো আজকে বিজেপি ইস্তাহারে এটা খুব ইম্পর্টেন্ট, যেটা আমাদের খুব দুঃখজনক যে বাঙালিরা চিন্তা মানে দূরদর্শিতার এত অভাব বাঙালিদের ছিল, যার ফলে দেশ বিভাজনের ফলেও যখন আমাদের জওহরলাল নেহেরু হিন্দু কোড বিল করলেন 1955 সালে, হিন্দু কোড বিল করে একটা হিন্দু দুটো বিয়ে করতে পারবে, মানে তার শক্তি আছে, সামর্থ্য আছে, কোনো কারণে তার সন্তান আদি হয়নি। শ্বশুরবাড়ির অনুমতি নিয়ে, তার স্ত্রীর অনুমতি নিয়ে তিনি আরেকটি বিবাহ করছেন তার সম্পদ, তার বংশ রক্ষার্থে। হয়রাজ আইনের আশ্রয়ে যিনি বিচার করছেন, যিনি একজন আইসি কিংবা ওসি, সে ধর্মে হচ্ছে ইসলাম, তিনি দুটো বিয়ে করেছেন, তার 6টি সন্তান, তিনি বিচার করছেন তুমি কেন আরেকটি বিবাহ করেছো। এটা তো অবাক কাণ্ড। জজ সাহেব তিনি একজন ধর্মের মুসলিম, তিনি বিচার করছেন তুমি কেন বিয়ে করেছো, তোমার হিন্দু কোড বিল অনুসারে তোমার শাস্তি হবে। অথচ তারা বিবাহ করছেন, তাদের সন্তান বাড়ছেন। এটা তো জওহরলাল নেহরু সুচতুর উপায়ে করেছেন, সুচতুর বুদ্ধি প্ল্যানিং করেই করেছেন, যাতে ভবিষ্যতে ভারতবর্ষের হিন্দুরা সংখ্যা লঘু হয়ে যায়, তার ব্যবস্থা করেছেন। এটা এখন তো গুগলে আপনারা আরো ভালো বুঝবেন, আপনারা মিডিয়াতে আছেন, সেখানে প্রতিনিয়ত চ্যালেঞ্জ করছে যে জওহরলাল নেহরু একজন মুসলিম, তার যে পিতা মতিলাল নেহরু, তার কেপ ছিল অমুক অমুক 3 জন, সেখান থেকে একজন জিন্না তৈরি হয়েছে, একজন হয়েছে আপনার কাশ্মীরের যিনি শেখ আবদুল্লাহ, আর একজন জওহরলাল নেহরু। এই 3জনকে, তার 3 সন্তানকে 3টে ভাগ করে দিয়েছেন। এটা চ্যালেঞ্জ হচ্ছে। তার স্ত্রীর নাম কি ছিল সেগুলো বেরিয়ে আসছে, নেহের থেকে নেহেরু হয়েছে সেটাও বেরিয়ে আসছে, কিন্তু কোনো কংগ্রেসের প্রতিবাদ করছে না, প্রতিবাদ করছে না, এটা ঘটনা সত্য। তাহলে হিন্দু কোড বিল কেন হবে? সেটা তো সিভিল হতে পারত। তো সেটা নিয়ে এখন সরকার চিন্তা ভাবনা করছে, যেমন তালাক প্রথা নিয়ে এটা রোধ হয়েছে, কাশ্মীরের 370 ধারা বাতিল হয়েছে। এগুলো বুদ্ধিজীবী যারা আছেন তাদেরকে এটা চিন্তা, যে আজকে কাশ্মীরের জন্য এত বছর যাবৎ আমরা খাচ্ছি চাল হয়তো 50 টাকা কেজি, তাদের চাল দিতে হচ্ছে 2 টাকা 75, চিনি তাদের দিতে হচ্ছে 1 টাকা 75 পয়সা লিটার। তো এইগুলো সারা ভারতবর্ষ সাফার হচ্ছে। এখনো আমরা আমাদের ট্যাক্স, সংখ্যাগুরুদের ট্যাক্স নিয়ে সবাই ইকুয়াল হচ্ছে, আমরা সাথে ডিপ্রাইভ হচ্ছি। তো এই সম্পর্কে চিন্তা করার সময় এসে গেছে। আর সময় বেশি দিন পাবে কি তার সন্দেহ আছে, কিন্তু সময় এসে গেছে। আরও আরও অনেক অনেক ক্ষেত্রেই এদেরকে আমাদের খুব আশা ছিল যে হয়তো বিজেপি গভর্নমেন্ট হয়েই এই সংস্কার দিকে এগিয়ে যাবে, যে কোনো কারণে হয়নি। আজকে দেখুন, আজকে এটা রাজ্যপালের ভূমিকা, আমাদের ভারতবর্ষের গণতন্ত্রের প্রধানমন্ত্রী ভূমিকা, আর একজন রাষ্ট্রপতি রাজ্যপালের ভূমিকা, হোয়াইট এলিফ্যান্টের মতো। তাদের আজকে রাষ্ট্রপতির মনে হয় ভবনের ঘরের সংখ্যা কত, 167টা নাকি ঘরের সংখ্যা, সেগুলো মেনটেন করতেই লাগছে প্রায় 600 না 700 খালি স্টাফ আছে, আর ফুলের বাগান এইসব। এগুলো দেশ স্বাধীনতার পরে এগুলো চিন্তা আমরা সেই তখন থেকেই একই সিস্টেম চলে আসছে। সেই সিস্টেমটা আমাদের ভারতের পক্ষে বিরাট ব্যয়বহুল, বিরাট খরচ। ইংল্যান্ডে গিয়েছিলাম, সেখানে ব্রিটেনে, সেখানে দেখি রাজা রানী আসবেন, হাজার হাজার লোক রাস্তার দুধারে দাঁড়িয়ে রয়েছে।
কখন উনি বেরোবেন, মানে আমরা তো 1:30টার সময়, একটা না কটার সময় গিয়েছিলাম, 4টের সময় উনি ঘোড়াতে করে যাচ্ছেন আর সব লোক তার দিকে তাকিয়ে রয়েছেন। এই যে সিস্টেম, এই সিস্টেমটা এখনো, এই সেদিন আমরা গিয়েছিলাম যখন পদ্মশ্রী এই আনার জন্য দিল্লিতে, সেখানে 1 ঘন্টা যাবৎ সমস্ত লোক বসে রয়েছে, প্রধানমন্ত্রী বসে রয়েছেন এবং রাষ্ট্রপতি আসবেন, তার যারা গার্ড সিকিউরিটি তারা 1 ঘন্টা আগে আসে এরকম একদম দাঁড়িয়ে রয়েছেন। হ্যাঁ, তারপরে উনি 1 ঘন্টা পরে এলেন, সব উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে চলে এলেন। এইগুলো এখন গণতন্ত্রের পক্ষে এই একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে এইসব ধ্যান ধারণা পাল্টানো উচিত ছিল। ম্যানিফেস্টোর আরেকটা পয়েন্ট হচ্ছে লাভ জিহাদ আর ল্যান্ড জিহাদ। বিজেপি বলেছে লাভ জিহাদ আর ল্যান্ড জিহাদের বিরুদ্ধে কড়া প্রস্তাব নিয়ে আসবে। অবশ্যই আনা দরকার, আমি ধন্যবাদ জানাবো, কারণ আজকে লাভ জিহাদের যে রূপ বাংলার ক্ষেত্রে আমরা দেখছি ভয়ঙ্কর আকার ধারণ করেছে। ওরা স্কুল কলেজ থেকেই টার্গেট করছে এবং আমাদের মা বোনেরা বুঝতে পারছে না, নামগুলো শ্যামল বিমল নির্মল নাম, হাতে আবার লাল সুতো, চেনার কোনো মানে যাবেই না। এই অবস্থায় তাদের টার্গেট যেমন টিউটোরিয়াল হোম, একটা মোবাইল রিসার্চ সেন্টার, কম্পিউটার ট্রেনিং সেন্টার, এগুলো হচ্ছে তাদের জায়গা। সেখানে গিয়ে বিভ্রান্ত হচ্ছে, মিসগাইড হচ্ছে। ল্যান্ড জিহাদও শুরু হয়ে গেছে। আমাদের সংখ্যা 1-2 করে সংখ্যা, যার ফলে আগেকার যে বাড়ি ঘরটা ছিল সেগুলো প্রয়োজন হচ্ছে না। আপনারা ভাই বোন ছিলেন, এখন 1 চাইল্ড হয়ে গেছে। তো এটা একটা ঘটনা, এটা একটা বাস্তব। এটা কিভাবে রোধ করবেন সেটা মুশকিল আছে। আগেকার পাড়াতে যেমন একটা নাপিত পাড়া ছিল, ব্রাহ্মণ পাড়া ছিল, কায়েত পাড়া ছিল, এরকম ভাগ করা ছিল। এরকম আমাদের মুসলিমরা হিন্দুদের পাড়াতে এরকম বাড়ি ঘর করে থাকার জায়গা ছিল না, পাশাপাশি আলাদা থাকতো কিন্তু আলাদা ছিল। কিন্তু সেগুলো এখন একাকার হয়ে গেছে, ফ্ল্যাট সিস্টেম হয়ে। এবং গণতন্ত্র এবং আইন কোনো দিক থেকেই এদের বাধা দেওয়া যাবে না। যদি সরকার অন্য কোনো রকম পলিসি গ্রহণ করে তবেই সম্ভব, নচেত এটা সম্ভব নয়। স্কুল কলেজে কোয়েডের রয়েছে, আমাদের এইটা নিয়ে অনেক সমস্যা দেখা দেবে। ইস্তাহারে করেছেন একদিক থেকে ভালো, যে আজকে খ্রিস্টান, যেমন সেদিন শুনলাম যে যারা আদিবাসী যারা খ্রিস্টান হবে তারা ট্রাইবাল ওয়েলফেয়ার যে ফ্যাসিলিটি সেটা পাবে না, সংখ্যালঘু পাবে না। এরকম ধরনের কিছু পলিসি করলে কিছুটা রোধ করা যাবে। তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে, এটা স্বীকার করতেই হবে যে আজকে আমরা খ্রিস্টান মিশনারিদের এগেনস্টে আমরা চর্চা করছি, কিন্তু কাজ তো তারা করছে। একটা ইন্টেরিয়ার ভিলেজে গিয়ে তারা শিক্ষার ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা করেছে। হয় আমাদের হিন্দুদের তরফ থেকে সেরকম উদ্যোগ নেওয়া হয়নি। বিবেকানন্দ বলেছেন, একজন খ্রিস্টান হয়ে যাওয়া মানে ভারতের সংখ্যা কমে যাওয়া নয়, ভারতের শত্রুতে পরিণত হওয়া। আজকে উত্তর পূর্ব ভারত টোটালটাই চলে যাওয়ার মধ্যে চলেছে। তো এই সম্পর্কে আমাদের যারা উদ্যোগপতি, যারা আমাদের শিক্ষিত সমাজ, ইভেন সাধু সন্ন্যাসীরাও এই ব্যাপারে সঠিক পদক্ষেপ গ্রহণ করেনি। জানলে ভগবান শঙ্করাচার্য তিনি এইটাকে রোধ করার জন্য, হিন্দু ধর্মের প্রচার প্রসার জন্য ভারতবর্ষের 4 প্রান্তে 4টে মঠ তৈরি করেছিলেন এবং তিনিই প্রথম এই দশনামী সন্ন্যাসী সম্প্রদায়কে একতাবদ্ধ করেছেন 10 নামের মধ্যে। তো তার জন্মভূমি জায়গাতে সব খ্রিস্টান হয়ে যাচ্ছে। তো এটা আমাদের সাধু সন্ন্যাসীদের ত্রুটি, যে সাধু সন্ন্যাসীরা সেইভাবে গ্রামে গঞ্জে যাওয়া, সেই তাদের সঙ্গে থাকা, এই সম্পর্কে সাধু সন্ন্যাসীদের
একটা চেতনা থাকা দরকার, সেটা কিন্তু হয়নি যে কোনো কারণে। ভারত সেবাশ্রমের এক সন্ন্যাসী উৎপল মহারাজও এই ইলেকশনে নেমেছেন, ওনার বিজেপি টিকিট দিয়েছেন। আজ সন্ন্যাসীরা রাজনীতিতে আসছে বা রাজনীতিতে এক স্টেপ আগে বাড়িয়ে জনসেবায় নামছে, এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন বা এটাকে কিভাবে ব্যাখ্যা করেন আপনি? এখন ব্যাপারটা হচ্ছে যে আমাদের সন্ন্যাসীদের যে অ্যাম্বিশন, লক্ষ্য, আত্মন্ন মোক্ষার্থ জগদ্ধিতায় চ, আত্মার কল্যাণ মুক্তি জগতের কল্যাণের দ্বারা। এটা স্বামী বিবেকানন্দও বলেছেন যে ভারতের সমাজ আমার শিশুসজ্জা, যৌবনের উপবন, বার্ধক্যের বারাণসী, ভারতের মৃত্তিকা আমার স্বর্গ, ভারতের দেবদেবী আমার ঈশ্বর, ভারতের কল্যাণ আমার কল্যাণ। আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ, তিনি হিন্দু সমাজ সমন্বয় আন্দোলন, হিন্দু রক্ষী দল, হিন্দু মিলন মন্দির, হিন্দুকে হিন্দু নামে ডাক দেওয়ার আহ্বান জানিয়েছেন। তো সেই ক্ষেত্রে একজন সন্ন্যাসী তার চিন্তা ভাবনা বিবেক নিয়ে করতে পারেন, কিন্তু সন্ন্যাসীরা আমরা দেখেছি আমাদের ধর্মীয় যে শাস্ত্র, ভগবান রামচন্দ্রের পিছনে ছিলেন বশিষ্ঠদেব, বিশ্বামিত্র, এবং কৃষ্ণের পিছনে, ভগবান কৃষ্ণের পিছনে ছিলেন সন্দীপন মুনি। আমরা ঐতিহাসিক যুগে শিবাজির পিছনে ছিলেন রামদেব স্বামী। এই ক্ষেত্রে সন্ন্যাসীদের ভূমিকা সেটাই হওয়া উচিত, যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকবে তার পেছনে সাধু সন্ন্যাসীরা থাকবেন। তারা মিসগাইড যদি হয়, তারা গাইডলাইন বেঁধে দেবে, এইভাবে চলো, সেটাই শ্রেয়। কিন্তু কোনো ভারত সেবাশ্রম সংঘ, রামকৃষ্ণ মিশন, এগুলো জগৎজোড়া, তো এদের খ্যাতি আলাদা। কাজে এই মিশন মঠের সন্ন্যাসী কোনো যদি ডাইরেক্ট রাজনীতির মধ্যে ইনভলভ হয়, তার সেক্ষেত্রে সংঘ বিভিন্ন কার্যক্ষেত্রে বিপন্ন হতে পারে। তার জন্য এই রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসীদের কেউ যদি এরকম করে, তাকে রেজিগনেশন দিতে হয়, তাকে বহিষ্কার করতে বাধ্য হয়। এই জন্যই হয় এটা, পাবলিকলি একটা করার জন্য। আমার ক্ষেত্রে তো রাজ্যপালের, আমাদের রাজ্যসভার এমপি হওয়ার জন্য বলেছিলেন, দুবারই বলেছিলেন, দুবারই আমি এটাকে গ্রহণ করা হয়। তো এটা একজন ম্যান টু ম্যান ভ্যারি করে। তবে রাজনীতিতে যাওয়াটাই যে সবচেয়ে এখন বর্তমান সিচুয়েশনে তিনি ভেবেছেন যে আমি এই পথে গেলে আমি বেশি কাজ করতে পারবো, সেই উদ্দেশ্যে উনি গেছেন। নিশ্চয়ই এটাকে একদিক থেকে বিরোধিতা করার কোনো কারণই নেই। এই পডকাস্টের লাস্ট প্রশ্ন, সোজা প্রশ্ন, বাংলার ভবিষ্যৎ কি দেখছেন? এই 20 দিন পরে ইলেকশন, প্রায় তার 5 দিন পরে গণনা। বাংলা কি ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন আজকের পরিবেশ দেখে? এটা আমাদের থেকে অনেক ভালোভাবে আপনি ব্যাখ্যা করতে পারবেন, কারণ একটা সন্ন্যাসীর কাছে যারা আসে, তারা মনোভাব নিয়ে আসে কি সর্বস্ব দান করে যাব, সর্বস্ব রেখে যাব, সর্বস্ব বলে যাব। তো আপনারা যেইভাবে সমাজটাকে দেখেন, সেটার দৃষ্টিকোণটাই অন্য, আর অনেক ওপরে, অনেক উঁচু জায়গায়। সেই জায়গায় বসে আপনি কি দেখছেন যে বাংলায় কি ভবিষ্যৎ আসতে যাচ্ছে? বাংলার বাঙালিদের আহ্বান জানাবো যে এখানে ব্যক্তিমতের থেকে সমষ্টি, দল এবং দেশ, তাহলে বাঙালিদের যে স্বাধীনতার আন্দোলনে তার দেশ ও মাতৃকার কথা চিন্তা করেই ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তির সুখ দুঃখ সব ভুলে গিয়ে, পরিবারের কথা ভুলে গিয়ে তারা আত্মবিসর্জন দিচ্ছে। এখন সেই পর্যায়ে এসে গেছে। প্রত্যেক বাঙালিকে তার স্বার্থ, ক্ষুদ্র স্বার্থকে ত্যাগ করার জন্য বাংলার দিকে তাকিয়ে
তাকে আজকে হিন্দুত্বের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে আগামীতে যাতে আমাদের সেই রকম ধরনের কোনো রাজনৈতিক দল আসুক, তার জন্য সর্বস্ব ত্যাগ স্বীকার করে মাঠে নামা। যে দল আমাদের দেশের কথা বলবে, যে দল হিন্দুত্বের স্বার্থের কথা বলবে, যে দল বাঙালির স্বার্থের কথা বলবে, নিঃসন্দেহে সেই দলকে জয়যুক্ত করা। আমি তো খোলাখুলিভাবে সেই দলকেই যদি দেখি সেই দল তারা আমাদের বাংলার বাঙালির হিন্দুর কোনো স্বার্থ দেখছে না, তাকে আবার আমরা ত্যাগ করব, চ্যুত করব। এটা তো গণতন্ত্রের তো সেটাই নিয়ম। পরিবর্তন আসছে? পরিবর্তন নিঃসন্দেহে আমরা মনে হচ্ছে আসছে। আমরা যেটা বুঝছি দেশের জনসাধারণের বিভিন্ন জায়গায় ঘুরে সবাই চাইছে পরিবর্তন। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, নমস্কার। আপনারা শুনলেন হিন্দু হৃদয় সম্রাট, বাংলার হিন্দু হৃদয় সম্রাট কার্তিক মহারাজকে। আপনাদের কাছে অনেক অনেক বাংলার হিন্দু সম্রাট, হৃদয় সম্রাট নয়, বাংলার হৃদয় সম্রাটই আমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি। বাঙালির ত্রাণকর্তা, বাঙালির হৃদয় সম্রাট যাকে বলা হবে তিনি হলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। নমস্কার। ধন্যবাদ। मोदी जी का विजन और उसे धरातल पर उतारने का संकल्प, डॉक्टर मोहन यादव का मिशन, प्रगति की नींव सड़क। मुख्यमंत्री मजरा टोला सड़क योजना के तहत आदिवासी अंचलों के 20,650 छोटे गांव 30,900 किलोमीटर पक्की सड़कों से जुड़ रही हैं। 21,630 करोड़ रुपए का ऐतिहासिक निवेश, ताकि विकास आखिरी पायदान तक पहुंचे। राष्ट्रीय राजमार्ग प्राधिकरण और मध्य प्रदेश सड़क विकास निगम के बीच 1 लाख करोड़ रुपए का MOU, लगभग 4,000 किलोमीटर नई सड़कों का निर्माण मध्य प्रदेश भारत की ग्रोथ लाइन पर। प्रधानमंत्री ई-बस सेवा योजना के अंतर्गत 550 से अधिक शहरी ई-बसें। स्वच्छ परिवहन, स्मार्ट मध्य प्रदेश। प्रधानमंत्री नरेंद्र मोदी के नेतृत्व में सतना, दतिया और रीवा एयरपोर्ट का शुभारंभ। अब मध्य प्रदेश हवा में भी तेज। इंदौर मेट्रो शुरू, भोपाल मेट्रो जल्द। 100% रेल विद्युतीकरण, 14,745 करोड़ रुपए का रेल इंफ्रास्ट्रक्चर बजट, प्रगति की नई पटरी। सड़क, रेल और हवाई कनेक्टिविटी अब सिर्फ सफर नहीं, रोजगार का रास्ता बन रही है। मुंबई दिल्ली इंडस्ट्रियल कॉरिडोर से जुड़ता मध्य प्रदेश निवेश, उद्योग और युवाओं के भविष्य का नया केंद्र। 18,036 करोड़ की इंदौर मनमाड़ रेलवे लाइन, व्यापार, परिवहन और विकास को नई गति। मध्य प्रदेश अब संभावनाओं का पावर हाउस। प्रधानमंत्री नरेंद्र मोदी का विजन, आत्मनिर्भर भारत। मुख्यमंत्री डॉक्टर मोहन यादव का मिशन, हर जिले तक विकास, हर नागरिक तक विश्वास। नया मध्य प्रदेश, जहां अधोसंरचना बने आधार और विकास बने पहचान। विकास, विश्वास, भविष्य।